ছক থেকে হুবহু প্রশ্ন আসে, এটা আমি একটু পরে দেখাবো। তুমি যদি টপিক সিলেক্ট করো অবশ্যই নাউন সিলেক্ট করলে নাউন থেকে অন্তত বেসিক ক্লিয়ার করে 100টা প্রশ্ন সলভ করতে হবে। যে চ্যাপ্টার সিলেক্ট করে আগে সেই 12টা অধ্যায় পড়ে ফেলতে হবে যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে। তাহলে এই 3টা প্রশ্ন কারেক্ট করার কারণে অন্য যে কোনো থেকে তুমি কিন্তু 3.75 মার্ক আগায় যাচ্ছ। একজন টপার স্টুডেন্ট আর একজন মিডিয়াম স্টুডেন্টের মধ্যে মিডিয়াম স্টুডেন্টটা চান্স পাবে কি পাবে না। জিকে নিয়ে অনেকের প্যারা যে ভাইয়া জিকে ইন্টারন্যাশনাল পারি না। কিভাবে মাত্র 40 দিন পরে 7.5 কেটে সরকারি মেডিকেলে চান্স পেলাম, নিজের পড়াশোনার অভিজ্ঞতা এবং হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিংয়ের অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের গাইড করার চেষ্টা করব। এবং আমার জার্নিতে আমি কোন কোন বিষয়গুলোতে মূল ফোকাস করেছিলাম এবং তোমাদের কোন কোন বিষয়গুলোতে ফোকাস করলে শেষ সময় প্রিপারেশন দারুণ হবে, এইসব বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর টাইটেল, কিভাবে মাত্র 40 দিন পরে 7.5 কেটে মেডিকেলে চান্স পেলাম। এই পুরো জার্নিটাকে আমি গাইডলাইন সহ সাজানোর জন্য রোডম্যাপে 5টা পয়েন্ট নিয়ে আসছি। প্রথম পয়েন্টটা হচ্ছে আমার পড়ার স্ট্র্যাটেজিটা কি ছিল এবং সেই অনুযায়ী তোমরা আসলে কি কি স্টেপ নিতে পারো। 2 নাম্বারটা হচ্ছে টাইগার স্ট্র্যাটেজি। টাইগার স্ট্র্যাটেজি তোমরা যারা আমার অন্যান্য ভিডিও দেখছো তারা হয়তো বা কিছুটা হলেও শুনছো, আজকে সেই জিনিসটা আমি আরও নতুনভাবে ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। ট্রাস্ট ইন সিস্টেম অ্যান্ড সাজেশন। সিস্টেম অ্যান্ড সাজেশনের উপর ট্রাস্ট জিনিসটা কি, এইটা আমরা 3 নাম্বার পয়েন্টে কথা বলবো এবং আমাদের পুরো ভিডিওর মধ্যে 3 এবং 5 বুস্ট ইউর কনফিডেন্স এবং ট্রাস্ট ইন সিস্টেম অ্যান্ড সাজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 2টা পয়েন্ট অবশ্যই মিস করবা না। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে রিয়েল সোর্স থেকে প্রশ্ন সলভিং, আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু 3 আর 5 হচ্ছে আমাদের আজকের ভিডিওতে মূল টার্নিং পয়েন্ট হবে। তো প্রথম যেই পয়েন্টটা, আমার পড়ার স্ট্র্যাটেজিটা আসলে কি ছিল। তো খেয়াল করো, এখানে হচ্ছে আমার রেজাল্টটা এখানে নিয়ে আসছি। সারোয়ার জাহান শাওন 85.25 ছিল আমার টেস্ট স্কোর। তার মানে আমি পরীক্ষা দিয়ে 100তে 85.25 পাইছি। 7.5 কেটে মার্ক ছিল 277.75, মেরিট পজিশন 1407। তার মানে 7.5 কাটার পর আমার মেরিট পজিশন ছিল 1407তম, অ্যালোটেড কলেজ রাজশাহী মেডিকেল কলেজ। আচ্ছা, তো এই যে পুরো প্রিপারেশনের জার্নিটা কিভাবে আমি 40 দিন পরে এই রেজাল্টটা করলাম এবং বায়োলজি প্রিপারেশন কিভাবে আমি গুছাইছিলাম, কেমিস্ট্রি ফিজিক্স কীভাবে গুছাইছিলাম, ইংলিশ কীভাবে গুছাইছিলাম, সেই বিষয়ে কিন্তু এখন কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো খেয়াল করো, যখন তুমি দেখবা তোমার হাতে সময় কম বাট তোমার রিভিশনের টপিক বেশি বা তোমার পড়া বাকি আছে বেশি বা তোমার বেশি মার্ক কাটবে, তোমার পড়া হয়েছে কম, এই মুহূর্তে তোমার করণীয় কি? আমি তোমাকে 2টা স্টুডেন্টের মধ্যে একটু তুলনা করাই। হ্যাঁ, 2টা স্টুডেন্টের মধ্যে একটু তুলনা দিই। একটা হচ্ছে এ স্টুডেন্ট আর একটা হচ্ছে বি স্টুডেন্ট। ঠিক আছে, এ যে স্টুডেন্টটা সে সব কিছু পড়তেছে, সব কিছু মানে বইয়ের A to Z সে পড়তেছে, প্রত্যেকটা টপিক সে ধরে ধরে লাইন রিডিং পড়তেছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইন রিডিং পড়তেছে, লাইন রিডিং। সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সব কিছু কলেজ লাইফ থেকেই পড়তেছে। ঠিক আছে, কলেজ লাইফ থেকেই পড়তেছে, সব কিছু সিরিয়াসলি পড়তেছে। সে ভালো স্টুডেন্ট, টপার স্টুডেন্ট নামে যাকে আমরা চিনি, টপার। ঠিক আছে, টপার, ওকে, বা সিরিয়াস স্টুডেন্ট। বি যে স্টুডেন্টটা সে টপার না বা তেমন সিরিয়াস না বাট মিডিয়াম লেভেলের স্টুডেন্ট। বি যে স্টুডেন্টটা সে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট এবং সে ধরো অনেক কিছু তার সিলেবাসে এখনো বাকি আছে। ঠিক আছে, এখন যখন 40 দিন বাকি আছে তখন এই এ টপার স্টুডেন্টটা সেও রিভিশন দিবে, বি যে স্টুডেন্টটা সেও চিন্তা করলো সেও রিভিশন দিবে। তো সে যদি এই টপার স্টাইলে রিভিশন দেয়, যার কিনা সব কিছু A to Z আগে থেকেই পড়া, লাইন রিডিং দিয়ে সব কিছু আগে থেকে দেখা, সে কলেজ লাইফ থেকে সব কিছু পড়ে আসতেছে, সে যেই রুটিনে রিভিশন দিবে বা সে যেই প্ল্যানে রিভিশন দিবে, এই বি স্টুডেন্ট যে মিডিয়াম স্টুডেন্ট যার এখনও সিলেবাস বাকি আছে, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভালো মতো শেষ করে নাই, সে যদি এই টপারের স্টাইলে রিভিশন দেয় তাহলে বলো টপার চান্স পাক বা না পাক, সে কিন্তু কোনোভাবেই চান্স পাবে না। তাহলে কি এমন করা যায় যাতে এই বি স্টুডেন্টটাও চান্স পাইতে পারে? তার মানে আমাদের চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। বি স্টুডেন্টটাকে চান্স পাওয়ার জন্য চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। কীরকম চ্যাপ্টার সিলেক্ট করতে হবে? ধরো আমাদের পিসিবিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 75টা চ্যাপ্টার আছে, এই 75টা চ্যাপ্টার কমায়া
35 থেকে 40টা চ্যাপ্টারে নিয়ে আসতে হবে, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে। বোটানিতে 12টা অধ্যায়, এটাকে 6টা বা 7টাতে নিয়ে আসতে হবে। জুলজি 12টা অধ্যায়, 6টা বা 7টাতে নিয়ে আসতে হবে। ফিজিক্সের মধ্যে 21টা অধ্যায়, এটাকে 10 থেকে 12টার মধ্যে নিয়ে আসতে হবে। কেমিস্ট্রির মধ্যে 10টা অধ্যায়, এটাকে 7টা বা 8টার মধ্যে নিয়ে আসতে হবে, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। ঠিক না? তাহলে 6 6 12 22, আর এখানে মনে করো 30। তাহলে এই যে 30 থেকে 40টার মধ্যে চ্যাপ্টারের মধ্যে কি নিয়ে আসতে হবে, যেগুলা সে আগে ভালো মতো শেষ করবে। তাহলে দেখা যাবে যে টপার সে 75টা থেকে মনে করো 70টা সে ভালো মতো কমন পাইছে। সে তো সব পড়ছে, সে 70টা খুব ভালো মতো কমন পড়ছে, বাকি 5টার মধ্যে সে মনে করে কনফিউশন, ম্যাথের মধ্যে কনফিউশন, বড় অপশনে কনফিউশন হইতেই পারে। আর এই যে কিনা বি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, সে শেষ 40 দিন চ্যাপ্টার সিলেক্ট করে 75টা থেকে 35 থেকে 40টা পড়ছিল, এবং এগুলো থেকে দেখবা মোটামুটি 60 থেকে 65টা কমন পড়ছে। তাহলে দেখো ওর সাথে ওর মার্কের গ্যাপ কত। যদি 65টা কমন পড়ে, তাহলে ওর সাথে ওর মার্কের গ্যাপ হচ্ছে 5 মার্কস। খুব কি আহামরি গ্যাপ। সে সারা বছর খুব ভালো মতো পড়ছিল, সে কলেজ লাইফ থেকে সিরিয়াস। আর এই স্টুডেন্টটা কিন্তু কলেজ লাইফ থেকে সিরিয়াস ছিল না, সে কিন্তু গ্যাপ দিয়ে পড়তেছিল, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট। সে কমন পাইছে 70টা, সে কমন পাইছে 65টা। এখন বাকি খেলটা হবে জিকে এবং ইংলিশে। মনে করো সে যদি এখানে 65 মার্ক ক্যারি করতে পারে, জিকে ইংলিশে সে যদি 15 থেকে 16 মার্কও ধরতে পারে, 65-র সাথে তুমি যদি 15 থেকে 16 মার্কও অ্যাড করতে পারো, 16 মার্ক যদি অ্যাড করতে পারো, মার্ক হয়ে যাবে কিন্তু 80 প্লাস মাইনাস। ঠিক কিনা? চান্স কিন্তু হয়ে গেল। সেকেন্ড টাইমের হলে 3 কেটে 77, যদি আরো বেশি মার্ক কাটে, 5-6 মার্ক যদি কাটে, 74-75 কিন্তু চলে আসছে। তার মানে এই পুরো স্ট্র্যাটেজিটার মধ্যে মূল পয়েন্টটা হচ্ছে চ্যাপ্টার এবং টপিক সিলেক্ট করা। আমি কি তোমার বুঝাইতে পারছি কিনা? একজন টপার স্টুডেন্ট আর একজন মিডিয়াম স্টুডেন্টের মধ্যে মিডিয়াম স্টুডেন্টটা চান্স পাবে কি পাবে না, এইটা টপার স্টুডেন্টের রুটিন ফলো না করে সে যদি চ্যাপ্টার সিলেক্ট করে পড়ে, সেইটার উপর ডিপেন্ড করতেছে। তার মানে শেষ 40 দিন তুমি চ্যাপ্টার সিলেক্ট করে পড়তেছো নাকি দুনিয়া সব পড়তেছো? তুমি কি টপারের রুটিনে পড়তেছো? তুমি কি কোচিংয়ের দেওয়া ওই রুটিনটা পড়তেছো যেই রুটিন দিয়ে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বানাইতে চায়? নাকি তুমি এমন একটা রুটিন পড়তেছো যেখান থেকে তুমি ম্যাক্সিমাম কমন পাবা? আমার কথাটা কি বুঝতে পারছো কিনা? তাহলে তুমি যদি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও, তোমার চান্স পাওয়া আর না পাওয়ার মধ্যবর্তী যে মূল কারণ, সেটা হচ্ছে তুমি কার রুটিন ফলো করতেছো। আমার কথা বুঝতে পারছো? এইবার তাহলে আমি আমার সিস্টেমটা দেখাই, যে আমি যে 7.5 কেটে চান্স পাইছি, আমি আমার রুটিনটা কিভাবে সাজায় ফেলছিলাম, আমি কিভাবে চ্যাপ্টার সিলেক্ট করে ফেলছিলাম। বিষয়টা এরকম না যে আমি এখন টিচার হয়েছি দেখে এই সাজেশনগুলো দিচ্ছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই এরকম সাজেশন বানায় পড়তাম। তো ওই জিনিসগুলো কিন্তু এখন স্টুডেন্টদের আমি শিখাই, লাস্টের সময় কিভাবে রিভিশন দিতে হবে। যারা চান্স পাবে তারা তো এমনিতেই পাবে, তারা কিন্তু পড়তেছে। বাট এই সাজেশনগুলো তাদের জন্য যারা বুঝতেছে যে আমার কোচিংয়ের মধ্যে মার্ক আসে 40-50-এর ঘরে, আমি চান্স পাইতেছি না। সে 1 মাসের মধ্যে এমন আলাদিনের চেরাগ পেয়ে যাবে না যে 1 মাসের মধ্যে সে সব ক্লিয়ার করে ফেলতে পারবে, তাই না? তাকে অবশ্যই এমন একটা জিনিস ফলো করতে হবে যেটা পরীক্ষিত, এবং সে যেহেতু বুঝতেছে যে আমার কোচিংয়ের মধ্যে মার্ক আসে 40-50, আমি যদি কোচিংয়ের এই রুটিনটাই ফলো করি, ফাইনালেও আমার মার্ক আসবে 40-50। তাহলে বাছাই করে এমনভাবে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যেন সর্বোচ্চ পরিমাণে সে কমন পায় এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যেন পড়া হয়। যেমন এটা আমাদের গ্রুপে দেওয়া সাজেশন, আমার দেওয়া সাজেশন বোটানির ক্ষেত্রে 25 থেকে 26 সেশনে, মানে এই বছর বোটানিতে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং আমি বলে রাখি 24-25-এ যে সাজেশনটা ছিল হুবহু 24-25-এ মনে হয় বায়োলজি বোটানি প্রশ্ন আসছিল 12টা বা 13টা, সেখান থেকে কিন্তু 10টা প্রশ্নই এখান থেকে কমন। তো ওই যে বলছিলাম তোমার 90% প্রশ্ন কি এখান থেকেই আসবে। যেমন দেখো, প্রশ্ন রিডিং থেকে হওয়ার সম্ভাবনা বেশি, আগে থেকে বলে দিছি যে বায়োলজি অনুশীলনে আসার সম্ভাবনা কম, বায়োলজি প্রশ্ন রিডিং থেকে আসার সম্ভাবনা বেশি, বড় অপশনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সেটার সমাধান কি, এটা আরেকটা ভিডিওতে বলছি অলরেডি, প্লাস সামনেও বলবো। দেখো, কোষের গঠন 1 নাম্বার প্রথম অধ্যায়, এখান থেকে প্রত্যেক বছর 2টা থেকে 3টা করে প্রশ্ন আসতেছে। কোষ রসায়ন শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় হওয়া সত্ত্বেও লাস্ট 5 বছরে এই অধ্যায়ে 2টার কমে কখনো প্রশ্ন আসে নাই, 2টা-3টা করে প্রশ্ন আসছে। অণুজীব একই কথা, লাস্ট 5 বছর বলো, 6 বছর বলো, 7 বছর বলো, অণুজীব থেকে প্রশ্ন আসতেছি। শৈবাল ছত্রাক কোনো বছরে 4টা-5টা করে প্রশ্ন আসতেছে। উদ্ভিদ শারীরতত্ত্ব 2টা-3টা করে প্রশ্ন আসতেছে। জীব প্রযুক্তি দেখতে ছোট অধ্যায়, মনে হয় গুরুত্বপূর্ণ না,
কিন্তু এখান থেকেও একটা দুইটা করে প্রশ্ন আসতেছে। জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ অনেকেই স্কিপ করে, কোচিংয়ে মাত্র আধা ঘন্টায় শেষ করে ফেলো, বাট এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসার রেকর্ড আছে এক বছর, এবং প্রত্যেক বছর তো একটা দুইটা করে আসতেছি। মেডিকেলও আসতেছে, ডেন্টালও আসতেছে। কথা বুঝতে পারছো কিনা? এবার তো মেডিকেল ডেন্টাল একসাথে হবে, তো বুঝতে পারতেছো গুরুত্বপূর্ণ। এই যে আমি 6টা অধ্যায় সিলেক্ট করছি, এই 6টা অধ্যায় থেকেই বোটানির 90% বা 80% প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এখন মনে করো এই অধ্যায়গুলোতে তোমার গ্যাপ আছে, তুমি যা পড়তেছো হচ্ছে নগ্নবীজি, তুমি যা পড়তেছো বায়োফাইটার, তুমি যা পড়তেছো উদ্ভিদ প্রজনন, তাইলে কিন্তু হবে না। এইগুলো আগে ভালো মতো শেষ করে আগে তোমার ওই 90% মার্ক এনশিওর করতে হবে, পরে যা শেষের দিকে তুমি 10% থেকে জোর দাও। আগে তুমি যে 35 থেকে 40টা চ্যাপ্টার এগুলো শেষ করো। আচ্ছা, এখন সামনে এই চ্যাপ্টারগুলো পাবো কই? এই চ্যাপ্টারগুলো আমি কিভাবে খুঁজে বের করব? ওটা নিয়েও কিন্তু আমাদের গাইডলাইন আছে। এটা কিন্তু ওই যে আমাদের রোড ম্যাপের ট্রাস্ট ইন সিস্টেম অ্যান্ড সাজেশন, এই 3 নাম্বার পয়েন্টে কিন্তু আমি কথা বলবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, এরপরে আসো কেমিস্ট্রি ফিজিক্স প্রিপারেশনের ক্ষেত্রে। বায়োলজিতে একটা আইডিয়া দিলাম যে চ্যাপ্টার সিলেক্ট করে আগে সেই 12টা অধ্যায় পড়ে ফেলতে হবে যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, এবং এইগুলোতে স্টুডেন্টদের ম্যাক্সিমাম সমস্যা থাকে। আমি হচ্ছে এখন যদি বাংলাদেশের মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এমন যদি 100 জন স্টুডেন্টকে র্যান্ডমলি ধরে প্রশ্ন করি, দেখবা 80 জন স্টুডেন্টই বলবে যে এই চ্যাপ্টারগুলো তার সমস্যা। কোষ রসায়ন সে উদাহরণ মনে থাকে না, সৌরছাত্রক উদাহরণ মনে থাকে না, উদ্ভিদ সাহিত্য তো প্যাস লাগে, 80টা স্টুডেন্টই বলবে যে এই সমস্যা। তার মানে এগুলো থেকেই প্রশ্ন আসে, এগুলো থেকেই তোমার সমস্যা। আমার কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, এবার আসো কেমিস্ট্রি ফিজিক্স প্রিপারেশনের ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে লাস্ট 5 বছরের একটা অ্যানালাইসিস, ঠিক আছে? 1 2 3 4 5 বছর অ্যানালাইসিস যে কেমিস্ট্রি ফিজিক্স অনুশীলনী থেকে কয়টা করে প্রশ্ন আসছে। আমরা জানি কেমিস্ট্রিতে 25 মার্ক, ফিজিক্সে হচ্ছে আগে 20 মার্ক ছিল, এখন 15 মার্ক। তো এই যে 45 মার্ক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-এ 32টা, 21-এ 34টা, 22-এ 42টা, 45টা থেকে 42টা প্রশ্ন অনুশীলনী, 23-এ 43টা। আমরা সবাই জানি, সবাই হয়তো বা শুনছো, 22 এবং 23 সেশনে বায়োলজি প্রশ্ন সবচেয়ে কঠিন করছে। 22 এবং 23-এ বায়োলজি মোটামুটি 80% 70%ই বড় অপশনের প্রশ্ন ছিল, এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন ছিল। দেখছো 22 এবং 23-এ অনুশীলনীর কয়টা আসছে? এটা তো শুধু ফিজিক্স কেমিস্ট্রির কথা বললাম, বায়োলজিতে কিন্তু অনুশীলনী আসছে 2-1টা। তো এই যে শুধু ফিজিক্স কেমিস্ট্রির মধ্যেই 45টা থেকে 42টা, 45টা থেকে 43টা প্রশ্ন হুবহু কমন। মেডিকেল 24 লাস্ট যেই বছর কথা হইলো যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ করবে, 37টা প্রশ্ন আসছে অনুশীলনী থেকে। 45টার মধ্যে তুমি পার্সেন্টেজ করলে দেখবা 95%-এর মতো হয়ে যায়। এই যে বিষয়গুলো, এগুলো কি রাতারাতি চেঞ্জ হয়ে যাবে? অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই বছর তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখো এই বছর যা কিছুই চেঞ্জ হোক, বই তো আর চেঞ্জ হচ্ছে না। প্রাইভেট মেডিকেলে স্টুডেন্ট ভর্তি করাইতে হবে কিনা, আমি আবার বারবার বলি যে বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। আমি এর বাইরে আর কিছু বলবো না, যেহেতু ভিডিও তাই বেশি কথা বলবো না। বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। জাস্ট চিন্তা করবা স্টুডেন্ট ভর্তি করাইতে হবে কিনা প্রাইভেট মেডিকেলে, প্রশ্ন কোত্থেকে আসতে পারে, এবং বই যেহেতু চেঞ্জ হচ্ছে না, অনুশীলনী যেহেতু চেঞ্জ হচ্ছে না, টপিকগুলা কমন আসবেই। আমি আবারও বলতেছি, টপিকগুলা কমন আসবেই। হুবহু তুমি অনুশীলনী কমন পাইলে তুমি অবশ্যই ভাগ্যবান, কিন্তু তুমি অনুশীলনী বুঝে বুঝে সলভ করলে টপিক অবশ্যই কমন পাবা। তাহলে আমার 40 দিনের প্রিপারেশনের মধ্যে এটা ছিল আরেকটা স্ট্র্যাটেজি, যে আমি বইয়ের অনুশীলনী সবগুলো টপিক ধরে ধরে পড়ে ফেলছিলাম। এই টপিকগুলো তুমি কেমনে বাছাই করবা, কেমনে পাবা, সামনের অংশে আমি ভিডিওতে দেখাবো 3 নাম্বার পয়েন্টে। ওকে, এরপরে আসো ইংলিশ প্রিপারেশনে। কে জানি কোত্থেকে শুনছে এইবার ইংলিশ, গত বছরের কথা, এইবার ইংলিশ অনেক কঠিন হবে। সে জায়গায় ইংলিশের যত অড টপিক আছে ওইগুলো সব পড়ে ফেলছে। সে এখনো পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন করলে পারে না, নাউনের ক্লাসিফিকেশন থেকে আটকায় যায়, প্রোনাউনের ক্লাসিফিকেশন আটকায় যায়, ভার্বের প্রকারভেদ সে পারে না, ভয়েস নারেশনের প্রশ্ন সে প্র্যাকটিস করে নাই, সে এখনো স্পেলিং টপিকটা শেষ করে নাই। সে যায় এখন মনে করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তেছে, সে যায় এখন মনে করো পিন পয়েন্ট এরর যেগুলো এগুলো পড়তেছে। তাহলে বলো কে চান্স পাবে? আমি যে টপিকগুলো দিচ্ছি এখানে, নাউন প্রোনাউন ক্লাসিফিকেশন থেকে প্রত্যেক বছর 2টা থেকে 3টা প্রশ্ন কমন, ভার্ব জেরাম পার্টিসিপল প্রত্যেক বছর 1টা থেকে 2টা প্রশ্ন কমন, পার্টস অফ স্পিচ প্রত্যেক বছর 2টা থেকে 3টা প্রশ্ন কমন, টেন্সে এমন বছরও আছে 5টা প্রশ্ন আসছে, প্রত্যেক বছর 1টা থেকে 2টা প্রশ্ন কমন, ভয়েস নারেশন 1টা থেকে 2টা প্রশ্ন কমন, কারেকশন 1টা থেকে 2টা প্রশ্ন কমন, কারেকশন পড়লে অনেক টপিক রিভিশন হয়ে যায়, প্রিপোজিশন 1টা থেকে 2টা প্রশ্ন কমন, সিনোনিম 2টা থেকে 3টা প্রশ্ন কমন, স্পেলিং 1টা থেকে 2টা প্রশ্ন কমন। তাহলে দেখো বিষয়টা, তুমি যদি সবচেয়ে কমগুলোও ধরো 2 1 3
2 5 6 7 8 9 10 11 তার মানে এখানে কয়টা টপিক দিছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা টপিক দিছি 11 টপিক থেকে তুমি 11 মার্ক কমন তাহলে বুঝতে পারছো কিনা তোমার সবার আগে কি এগুলো শেষ করতে হবে এবং রুটিন ধরে শেষ করতে হবে তুমি কিভাবে এগুলো শেষ করবা কিভাবে মাত্র 30 দিনের প্ল্যান নিয়ে তুমি শেষ করতে পারো এটা আমি সামনের অংশে কথা বলতেছি আমি আপাতত আমার প্রিপারেশন নিয়ে কথা বলতেছি তারপরে তুমি কেমনে 30 দিনের প্ল্যান নিয়ে শেষ করতে পারবা ওটা নিয়ে আমি কথাবার্তা বলবো সমস্যা নেই আচ্ছা তো দেখো ইংলিশ নিয়ে বুঝছো কিনা টপিক সিলেক্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলতেছি 40 দিনে তুমি যদি মেডিকেল ক্র্যাক করতে চাও তোমাকে অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে টপার আর তোমার মধ্যে পার্থক্য ওই জায়গাতেই হবে যে তুমি টপিক সিলেক্ট করে পড়তে পারছো কিনা এবং তুমি শেষ 10 দিন বা শেষ 11 দিন 12 দিন তুমি হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে কথাবার্তা বলো বাট এই যে 1 মাস সময়টা এই যে 20-25 দিন সময়টা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতেই ফোকাস করতে হবে কারণ প্রশ্ন কিন্তু আকাশ থেকে পড়বে না কথা বুঝতে পারছো জিকে নিয়ে অনেকের প্যারা যে ভাইয়া জিকে ইন্টারন্যাশনাল পারি না দেখো ভাই আমি তোমারে বলি তুমি বায়োলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ো নাই তুমি বায়োলজি বড় অপশনের প্রশ্ন প্র্যাকটিস করো নাই তোমার অনুশীলনীতে এখনো গ্যাপ আছে তুমি ইংলিশের গুরুত্বপূর্ণ 10 থেকে 12টা টপিক এখনো শেষ করো নাই তুমি পড়ে আসো ভাই জিকের ইন্টারন্যাশনাল নিয়ে যেখান থেকে হাইয়েস্ট হলে 1টা থেকে 2টা প্রশ্ন আসবে তুমি অনুশীলনীর যেই মেইন সোর্স 40-50টা প্রশ্ন তুমি ছাইরা দিচ্ছ ইংলিশের 10-12টা প্রশ্ন তুমি ছাইরা দিচ্ছ বায়োলজির বড় অপশনের প্রশ্ন 15-20টা তুমি ছাইরা দিচ্ছ তুমি এখনো ইন্টারন্যাশনাল নিয়ে টেনশন করো তুমি যদি জিকে বাংলাদেশ টপিক এবং জিকে সাম্প্রতিক বলতে সাম্প্রতিক কিন্তু বাংলাদেশের সাম্প্রতিকও আছে ইন্টারন্যাশনাল সাম্প্রতিকও আছে সাম্প্রতিক টপিক কিন্তু খুব বেশি না সাম্প্রতিক ক্যাপসুলগুলো পড়লেই কিন্তু হয়ে যায় সাম্প্রতিক থেকে তুমি দেখা যাবে 3 থেকে 4টা প্রশ্ন আইসা পড়ে বাংলাদেশ থেকে দেখা যাবে 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই আইসা পড়বে তাহলে এইখান থেকে পড়লে তুমি কিন্তু 6-7 ইজিলি পাওয়া যাচ্ছ এবং জিকেতে শিওর থাকো কেউই এইখানে জিকের টিচার পরীক্ষা দিবে না যারা পরীক্ষা দিবে তোমার মতো স্টুডেন্টই পরীক্ষা দিবে তো ওইখান থেকে 10-এ 10 পাওয়া স্টুডেন্ট খুবই কম হবে ম্যাক্সিমামের মার্ক 6 থেকে 7-এর মধ্যে ঘোরাফেরা করবে তো তোমার কাজ হবে স্ট্র্যাটেজিক ওইতে পড়াশোনা করা ইন্টারন্যাশনাল সব পড়তে যাইয়া তুমি বায়োলজি পড়তেছো না তুমি অনুশীলনী টপিকগুলো পড়তেছো না তুমি হচ্ছে ইংলিশ পড়তেছো না তাহলে কিন্তু চান্স হবে না ঠিক আছে তাহলে এই যে কথাটা বললাম আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো গুরুত্ব দিছি এবং কিভাবে এগুলো অ্যানালাইসিস করছি তোমরা কেমনে পাবা সেই জিনিসগুলো কিন্তু ভিডিওর সামনে অংশে থাকবে ইনশাআল্লাহ 2 নাম্বার টাইগার স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মধ্যে এটাও একটা অংশ টাইগার স্ট্র্যাটেজি দেখো বাঘ কিন্তু তুমি জানো যে সে কিন্তু প্রতিদিন শিকারে বের হয় না সে হচ্ছে একদিন শিকার করে 7 দিন হচ্ছে বসে থাকে যখন তার ক্ষুধা লাগে সে আবার হচ্ছে শিকারে বের হয় কিন্তু যখন সে শিকারে বের হয় তার সামনে টিকবে এমন আর কিন্তু জন্তু জানোয়ার নাই সে যেটারে পাবে সেটারে কিন্তু ধরবে তো এই যে জিনিসটা একটা এই জায়গাটায় কিন্তু আসল জিনিসটা বোঝা যায় যে তুমি যখন থেকে সিরিয়াস হচ্ছ তখন যেন তুমি টাইগার স্ট্র্যাটেজিটা ফলো করো তুমি আজকে থেকে সিরিয়াস তুমি আজকে থেকে পড়াশোনা ধরবা আজকে থেকে তুমি টাইগারের মতো আগাবা লাস্ট যেই 30 দিন আছে লাস্ট যে 35 দিন আছে তুমি এই কয়েকটা দিন সেই টাইগারের মতো আগাবা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই যেখানেই দেখতেছো তুমি ফেসবুকে দেখতেছো বা তুমি ইউটিউবে দেখতেছো এইখানে তুমি কমেন্ট করো যে আজকে থেকে আমি টাইগারের মতো আগাবো বা তুমি কমেন্ট করো যে আজকে থেকে আমি নিজের সর্বোচ্চটা দিব ঠিক আছে আচ্ছা আমি সবার কমেন্ট কিন্তু দেখবো সবার কমেন্ট ইনশাআল্লাহ রিপ্লাই দিব তো খেয়াল করো টাইগার স্ট্র্যাটেজির কথাটা কি ছিল যে টাইগার যেদিন বের হয় সেই দিন সে এমনভাবে বের হয় যে তার সামনে যেন কেউ টিকতে না পারে এতদিন তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছো এখন তুমি টাইম বাড়ায় 2-3 গুণ করো 6 ঘন্টা 7 ঘন্টা পড়ো তুমি এতদিন 3 ঘন্টা 4 ঘন্টা পড়ছো তুমি এই টাইমটাকে বাড়ায় 10 ঘন্টা 11 ঘন্টা করো তোমার প্রথম চেঞ্জ হোক তোমার পড়ার টাইমের মধ্যে এরপরের চেঞ্জ হোক তোমার পড়ার ধরনের মধ্যে তুমি এতদিন সব পড়তে গেছো সব খাইতে গেছো এখন তুমি সিলেক্টিভ খাবা বা যেটা খাবা একদম পুরোপুরি শেষ করবা এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখানে একটু কথাবার্তা বলবো যে ইংলিশ এবং জিকেতে দেখো অলরেডি কিন্তু আমি টপিকগুলো সিলেক্ট করে দিছি কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে আমি বলে দিচ্ছি বিসিএস এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করে মেডিকেলে সব প্রশ্ন কমন পাইতে চায় একটু খেয়াল করো বিষয়টা আমি কথাটা কি বললাম বিসিএস প্লাস ডিইউ প্রশ্ন সলভ করেই কি তোমার সব কমন হবে টাইগার স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কি বুঝলাম কমন হবে দেখো বিসিএস প্রশ্ন ডিইউ প্রশ্ন তুমি সলভ করছো সমস্যা নাই তুমি সলভ করছো ধরো একটা প্রশ্ন আসছো যে নিচের কোন বাক্যটি কারেক্ট হ্যাঁ আই হ্যাভ বট ফিউ ফার্নিচার্স এই বাক্যটা ভুল 4টা অপশনের মধ্যে এই বাক্যটা ভুল
এখন তুমি যদি কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের মেইন বেসিকটা না জানো, যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন এটার প্লুরাল হয় না, এর আগে ফিউ বসে না। আমি তোমাকে বললাম ইনফরমেশন, একটা ইনফরমেশন, এই কথাটার মধ্যে ভুল কোথায়? তুমি যদি না জানো যে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে এ বসে না, তুমি মনে করো জানো না যে কোন সকল নাউনের তোমার হচ্ছে প্লুরাল হয় না, তুমি মনে করো জেন্ডারের মধ্যে চেঞ্জের মধ্যে বেসিক কথাগুলো জানো না, বেসিক যে জিনিসগুলো জানো না, তুমি বিসিএস প্রশ্ন সলভ করে কয়টা প্রশ্ন সলভ করতে পারবা? তুমি মনে করো জানো না দিস দ্যাট দিস দোস এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটি ইনডিফিনিট প্রোনাউন নয় বা নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তুমি একটা প্রশ্ন সলভ করে কয়টা শিখতে পারবা? তাইলে টাইগার স্ট্র্যাটেজির মূল কথা হচ্ছে শুধুমাত্র শর্টকাট যে ফলো করবা বিষয়টা এরকম না। শর্টকাট মানে টপিক শর্টকাট করে ফেলো, কিন্তু টপিকের পুরোটাই পড়তে হবে। তুমি যদি টপিক সিলেক্ট করো, অবশ্যই নাউন সিলেক্ট করলে নাউন থেকে অন্তত বেসিক ক্লিয়ার করে 100টা প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি প্রোনাউন টপিকটা সিলেক্ট করো, প্রোনাউন থেকে তোমার অন্তত 100টা প্রশ্ন সলভ করতে হবে বেসিক ক্লিয়ার করার পরে। শুধু প্রশ্ন সলভ করলে হবে না, বেসিক ক্লিয়ার মানে কি একদম মূল কথাটা তোমার জানতে হবে, নাউনের ক্লাসিফিকেশন কি, প্রোনাউন ক্লাসিফিকেশন কি, কথাটা বুঝতে পারছো কিনা? তুমি যখন শিকারে বের হবা তোমার যেন সব কিছু এখানে ক্লিয়ার থাকে। তুমি পড়বা না, ওকে ডান, কিচ্ছুই পড়ার দরকার নেই। যখন পড়বা অর্ধেক না, শুধু বিসিএস শুধু ডিউ দিয়া তুমি 4টা-5টা প্রশ্ন কমন পাবা না। তখনই কমন পাবা যখন তুমি এই টপিকগুলো অনুসারে ক্লিয়ার করবা। আমার কথা বুঝতে পারছো? এবং একই কথা আমি বলতে চাই পিসিবির ক্ষেত্রে। এই জিনিসটা জাস্ট বলার আগে আমি ছোট্ট করে একটা কথা বলে নিই। এখানে দেখতে পাচ্ছ 40 ডেজ ইংলিশ কমপ্লিট কোর্স। তো এই 40 ডেজের মধ্যে আমরা মূলত 2টা পার্টে ভাগ করছি, 30 ডেজ প্লাস হচ্ছে 10 ডেজ। 30 ডেজ প্লাস হচ্ছে 10 ডেজ, 30 ডেজ হচ্ছে প্রিপারেশন টাইম, আর এই 10 ডেজ হচ্ছে মডেল টেস্ট টাইম। ঠিক আছে? তো যারা হচ্ছে পরবর্তীতে ভর্তি হচ্ছে, যারা হচ্ছে পরে ভর্তি হচ্ছে, মানে এখনো ভর্তি হও নাই বা কোর্সের ডিটেলস পাও নাই, তাদের জন্য আমরা কি করছি, তুমি যেই দিন থেকে ভর্তি হবা সেই দিন থেকেই তোমার জন্য হবে ডে 1। মানে তুমি আজকে ভর্তি হইলে আজকে তোমার জন্য ডে 1, কালকে ভর্তি হইলে কালকে তোমার জন্য ডে 1, পরের দিন তোমার জন্য হবে ডে 2। এভাবে তুমি যেই দিন ভর্তি হবে সেই দিন তোমার জন্য ডে 1 শুরু হবে। এবং আমরা পুরো প্ল্যানের মধ্যে হচ্ছে 4টা দিন এমন রাখছি যেটা হচ্ছে রিভিশনের দিন, 4টা ডে, মানে মোট কথা 30 দিনের যে প্ল্যান, এইখানে আমরা 4টা ডে রাখছি রিভিশনের জন্য। তার মানে মোট যে প্রিপারেশন টাইম সেটা কিন্তু 26 দিন। তার মানে তোমার হাতে যদি 26 দিন সময় থাকে, তুমি কিন্তু ঠিকই এই ইংলিশ পড়ে 12+ মার্ক পেতে পারো ইনশাল্লাহ। গ্রামার, ভোকাবুলারি দুইটার মধ্যে যেই টপিকগুলো থেকে মাস্ট প্রশ্ন আসে এবং যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, প্রত্যেকটার মধ্যে ক্লাস, সাজেশন পিডিএফ এবং আনলিমিটেড এক্সাম। ওকে, তাহলে আমাদের এই যে ইংলিশ কোর্স, ইংলিশের প্রবলেমগুলো আশা করি এখান থেকে তোমরা সলভ করতে পারবে, এবং সাজেশনগুলো আমি কিন্তু আগে বলছি। এখন কথা হচ্ছে পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই টপিকগুলো কেমনে গুছাবো। এইখান থেকে যাদের গ্যাপ আছে তারা কিভাবে, আমার কাছে যে 30 দিন সময় আছে বা 40 দিন সময় আছে, এই সময়টাতে আমি পিসিবি টপিকগুলো কেমনে গুছাইতে পারি। খেয়াল করো, আমাদের একটা অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন আসবে এটা আমি কেমনে বুঝবো। প্রথমত হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আমাকে সিলেকশন করতে হবে, তাই না? তো গুরুত্বপূর্ণ টপিকগুলো কেমনে বুঝবো? বিগত সালের প্রশ্ন ব্যাংকের টপিক, মানে এর আগে মেডিকেল, ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর টপিক। এরপর দেখো অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, স্যাররা হয় হুবহু কপি করবে, আর না হলে অনুশীলনী টপিক থেকে কমন পড়বে। তাহলে অনুশীলনীর টপিক। এরপর আমাদের যে দাগানো বইগুলো আছে, মূল যে দাগানো বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই দাগানো বইগুলোর টপিক, তাই তো? তার মানে এই 3টা জিনিস যদি তুমি ফলো করতে পারো, এই 3টা জিনিস ফলো করলে কিন্তু তোমার কমন পড়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো এইখানে আমাদের অনুশীলনী বস কোর্সের কথা আসে, তো আমি একটু পরে এই জিনিসটার কথা বলবো। আগে এই জিনিসগুলো একটু ভেঙে দিই, মানে এটা নিয়ে আসতেছি, এই কথাগুলোর মিনিং আগে তোমার ভাঙা বুঝাই, যে তুমি কিভাবে পড়লে, তুমি নিজে পড়লে বা পেইড বেচে কিভাবে পড়লে এই জিনিসগুলো থেকে সর্বোচ্চ প্রকৃত হবে ইনশাল্লাহ। তো খেয়াল করো, এইটা নিয়ে হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 3। আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, যে ট্রাস্ট ইন সাজেশন অ্যান্ড সিস্টেম। তো এই সাজেশন অ্যান্ড সিস্টেম জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে এই পার্টটা নিয়ে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরিয়া মার্কিং বাই সাবাস নামে একটা কথা লেখা আছে। এরিয়া মার্কিং জিনিসটা কি? এটা হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়নে তুমি দেখো এইখানে একটা এরিয়া, এটা একটা এরিয়া। গুণগত রসায়নে এইটা একটা এরিয়া, গুণগত রসায়নে এইটা একটা এরিয়া,
গুণগত রসায়নে সামনে এইটা একটা এরিয়া, এরকম অধ্যায়গুলোকে আমরা ছোট ছোট বক্সে ভাগ করছি। এই বক্সগুলো কি, এই যে আমি একটু আগে 3টা জিনিস লিখলাম যে বিগত সালের মেডিকেল ডেন্টালের যে প্রশ্ন, মানে প্রশ্ন ব্যাংকের টপিক, অনুশীলনীর টপিক এবং গুরুত্বপূর্ণ লাইনগুলা, মানে এইখান থেকেই বিগত যে 20 বছর মেডিকেলের প্রশ্ন আসছে, এই বক্সগুলো থেকেই অনুশীলনী টপিকগুলো প্রশ্ন করছে। এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে আমি দেখালাম। বায়োলজি ক্ষেত্রে দেখো কোষের গঠন, বায়োলজি ক্ষেত্রে তুমি দেখো এইটা হচ্ছে একটা এরিয়া, ঠিক আছে, এটা একটা এরিয়া মার্কিং। এখান থেকে বিগত সালগুলোতে প্রশ্ন আসছে, অনুশীলনীতে প্রশ্ন আসছে। এইখান থেকে হচ্ছে তোমার সামনের যে এরিয়াটা পাবা, এইখান থেকে হচ্ছে তোমার বিগত সালে প্রশ্ন আসছে, অনুশীলনীতে প্রশ্ন আছে। এইখান থেকে দেখো বিগত সালে প্রায় 4 থেকে 5 বার প্রশ্ন আসছে এই কোষের পার্থক্যের মধ্যে, দেহকোষ, প্রকৃত কোষ, ঠিক আছে, জনন কোষ, এই জিনিসগুলো পার্থক্যের মধ্যে তোমার হচ্ছে আদি কোষ। বিগত সালগুলোতে 4 থেকে 5 বার প্রশ্ন আসছে এবং অনুশীলনীতেও কিন্তু প্রশ্ন আছে। আচ্ছা, এবার আসো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো সাজায় গুছায় এক জায়গায় টপিকগুলোর নাম থাকলে ভালো হয় না? এই দেখো কেমিস্ট্রি, গুণগত রসায়নে শুধু এই টপিকগুলো পড়লেই যথেষ্ট। এই টপিকগুলো তোমরা কিভাবে অ্যানালাইসিস করে বের করবা সেটা আমি সামনে বলতেছি, আগে আমি আমাদের সাজেশনগুলো দেখাই, ঠিক আছে? বিষয়টা কিন্তু এমন না যে আমি টিচার হওয়ার পরে এই সাজেশনগুলো বানাইছি, আমি স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় কিন্তু সাজেশনগুলো ফলো করি। তাহলে খেয়াল করো, এই যে গুণগত রসায়নে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং সামনে আসলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। তুমি যে ফিজিক্স দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারের ভৌত জগৎ এই টপিকগুলা, ভেক্টর জাস্ট এই টপিকগুলা, গতিবিদ্যা জাস্ট এই টপিকগুলা, নিউটনের বলবিদ্যা জাস্ট এই টপিকগুলা। আমি যদি তোমাকে জুলজি দেখাই, জুলজিতে প্রাণী শ্রেণীবিন্যাস জাস্ট এই টপিকগুলা, হাইড্রা এই টপিকগুলা, রুই মাছ এই টপিকগুলা, শ্বাসক্রিয়া শ্বসন এই টপিকগুলো। কথা বুঝতে পারছো কিনা? আমি যে বোটানি সাজেশন দেখাই, কোষের গঠন শুধু এই সাজেশন টপিকগুলা, কোষ বিভাজন এই টপিকগুলো। তার মানে এই টপিকগুলা প্লাস হচ্ছে এই এরিয়া মার্কিংগুলা যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার এর বাইরে আর প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে, এই যে আমি কথাটা বলছি যে ট্রাস্ট ইন সাজেশন ইন সিস্টেম, যদি এর আগে আমি ভিডিওতে এই কথাটা একটা হিন্ট দিছি যে একদিনে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না, সাজেশনগুলো একদিনেই তোমার হচ্ছে শেষ হয়ে যাবে না। বুঝতে পারছো কিনা? সাজেশন থেকে যেমন বিগত 10 বছর ধরে কমন আসতেছে, 20 বছর ধরে কমন আসতেছে, এই বছরও কমন আসবে, সামনে বছরও কমন আসবে। সিস্টেম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না। প্রাইভেট মেডিকেলে স্টুডেন্ট ভর্তি করাইতে হবে, অনুশীলনী টপিক থেকে প্রশ্ন আসবে, এই জিনিসটা বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাজেশনগুলো তুমি কিভাবে পাবা, 2টা প্রসেস আমি তোমাকে বলতেছি। তো এগুলো তুমি কিভাবে পাইতে পারো? প্রথমত হচ্ছে তুমি যদি নিজে বানাও, একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসবা, প্রশ্ন ব্যাংক থেকে বিগত সালগুলোতে যেই প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর তুমি জাস্ট হচ্ছে টপিক পড়ে ফেলবা। এটাই হচ্ছে এই সাজেশনের মূল কথা। এখন কথা হচ্ছে এই টপিকগুলো তোমার যদি বের করতে কষ্ট হয়, যেহেতু সময় হাতে কম, এই প্রশ্নগুলো দেখে বইয়ের টপিকগুলো বের করে যদি কষ্ট হয়, তখনই কিন্তু আমরা কি বলতেছি, আমরা হচ্ছে পেইড ব্যাচে, আমরা কিন্তু পেইড ব্যাচে আসলে কি দিচ্ছি তোমাকে হচ্ছে প্রথমত সাজেশন টপিকগুলো দিচ্ছি, মানে তোমার আর কষ্ট করে খুঁজতে হইলো না। এরপর আমরা হচ্ছে ওই টপিকগুলো বইয়ের কোথায় আছে সেটা কিন্তু এরিয়া মার্কিং করে দিচ্ছি, মানে তোমার কষ্ট একদম জিরোর কোটায় নিয়ে আসতেছি আমরা। তুমি সাজেশন টপিকটা দেখবা এবং বইয়ের কোন জায়গায় পড়বা সেটা আমরা এরিয়া মার্কিং করে দিচ্ছি। যে তুমি যদি নিজে করতে চাও, নিজে যদি সাজেশন বানাতে চাও, প্রসেসটা কিন্তু আমি বলে দিচ্ছি যে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন দেখবা, সেই প্রশ্নের টপিকটা পড়বা। সম্ভব হলে অনুশীলনী যেটা আছে, অনুশীলনীর যে প্রশ্নটা আছে, অনুশীলনীর প্রশ্নটা কোন টপিকে আসছে সেই টপিকটা বই থেকে পড়ে ফেলবা। ঠিক আছে, এই হচ্ছে সাজেশন বানানোর উপায়। আর তোমার যদি হাতে সময় না থাকে, তুমি হচ্ছে পেইড ব্যাচে সাজেশন টপিক এবং এরিয়া মার্কিংগুলো পেয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দেখো কেউ যদি আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয় তাকে কিন্তু আমরা এই সাজেশনগুলো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। মানে বিষয়টা বুঝছো, প্রথমত ইংলিশের যে 15টা 17টা টপিকটা আছে, ওই সবগুলো টপিকের ক্লাস, এক্সাম, গাইডলাইন তো দিচ্ছি, সাথে ইংলিশ কোর্সে ভর্তি হইলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এরিয়া মার্কিং, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাজেশন সহ দিয়ে দিচ্ছি। মানে আমরা চাচ্ছি আমাদের সব স্টুডেন্ট যেন চান্স পেয়ে যায়। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আমাদের হচ্ছে পরবর্তী পার্টে আমরা যাচ্ছি রিয়েল সোর্স থেকে প্রশ্ন সলভ করো। এই রিয়েল সোর্স টার্মটা হয়তোবা অনেকের কাছে নতুন। রিয়েল সোর্স জিনিসটাকে, রিয়েল সোর্স মানে হচ্ছে যেখান থেকে স্যাররা প্রশ্ন করবে, স্যারদের কাছে যেই সোর্সটা আছে। এখন তোমরা অনেক জায়গা থেকে প্রশ্ন প্র্যাকটিস করো, আমি খারাপ বলতেছি না, তোমরা অনেক মডেল টেস্ট থেকে অনেক জায়গাতে প্রশ্ন সলভ করো, খারাপ না, বাট তোমার আগে কোন জায়গায় ফোকাস করা উচিত? নাম্বার 1, মূল যে বইগুলো আছে, মূল বইয়ের ছক থেকে হুবহু প্রশ্ন আসে, এটা আমি একটু পরে দেখাবো। আমরা জানি মূল বইগুলার অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন আসে, অনুশীলনী থেকে হুবহু বা হচ্ছে টপিক কমন প্রশ্ন আসে, ঠিক কিনা? আমরা জানি বিগত সালের যে মেডিকেল ডেন্টাল প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় এবং প্রশ্নের টপিকগুলোও কিন্তু রিপিট হয়। তাহলে বিগত সালের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন। এরপর যদি বলি বোর্ড প্রশ্ন, তোমরা জানো 2023-এর
যে মেডিকেল ভর্তি পরীক্ষা, এখানে জুলজিতে 13টা প্রশ্নই ছিল বোর্ড প্রশ্ন। এরপর 2019-এ যে মেডিকেল ভর্তি পরীক্ষা, বায়োলজি বেশিরভাগ প্রশ্ন ছিল বোর্ড প্রশ্ন। তাহলে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এবং বায়োলজিতে, বিশেষ করে বায়োলজিতে আমাদের যে বৈশিষ্ট্য, উদাহরণ, এইগুলা থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, তাই না? কারণ এইগুলো হচ্ছে রিয়েল সোর্স, এইখান থেকে তুমি প্রশ্ন হুবহু কমন পাবা। অন্যান্য জায়গায় তুমি যেখানেই সলভ করো প্রশ্ন হুবহু হয়তো কমন পাবা না, বাট এইগুলা সলভ করলে তুমি কিন্তু হুবহু কমন পাবা। এখন একটা প্রশ্ন থাকে যে ভাই আমি হচ্ছে বায়োলজি বা অনুশীলনীতে কোন কোন বইগুলা সলভ করবো, তাই না? একটা প্রশ্ন অনেকে থেকে যায় যে বই কোনগুলা সলভ করবো। তুমি হচ্ছে বায়োলজিতে অবশ্যই বোটানি এবং জুলজি আলিম স্যারের সলভ করবা, বোটানি এবং জুলজি আলিম স্যারের সলভ করবা। এবং হচ্ছে যদি তোমার সময় থাকে তখন তুমি হচ্ছে আজমল স্যারের বইয়ের লাস্টের প্রশ্নগুলো, হাসান স্যারের বইয়ের লাস্টের প্রশ্নগুলো দেখতে পারো। ওইখানে অনুশীলনী প্রশ্ন খুবই কম, আলিম স্যারের প্রশ্নগুলো দেখলেই কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। এরপর হচ্ছে তুমি কেমিস্ট্রিতে অবশ্যই হাজারি স্যারের প্রশ্ন তো সলভ করবাই, সাথে হচ্ছে কবির স্যারের প্রশ্ন সলভ করবা। জানো যে হাজারি স্যারের বইয়ে প্রশ্ন হচ্ছে কম, কবির স্যারের বইয়ে প্রশ্ন হচ্ছে বেশি। মানে মোট কথা তুমি যদি কবির স্যারের প্রশ্ন সলভ করে ফেলো, হাজারি স্যার অটোমেটিক সলভ করা হয়ে যাবে। তো তোমার কবির স্যারের প্রশ্নটা অবশ্যই সলভ করা উচিত। এবং এখান থেকে প্রশ্ন কিন্তু টপিক ওয়াইজ কমন আসে, সব বোর্ড প্রশ্ন এখানে আসে, কথা বুঝতে পারছো কিনা? এবং যদি ফিজিক্সের কথা যদি বলি ইসাক স্যার তো অবশ্যই সলভ করবা, সাথে সময় থাকলে অবশ্যই তপন স্যার সলভ করবা। তপন স্যার থেকে কিন্তু হুবহু অনুশীলনী কমন আসে। এখন তোমাদের একটা জিনিস দেখো, ছক থেকে যে হুবহু প্রশ্ন আসে এটা অনেকে হয়তো বা বুঝে না। এই জিনিসটা বোঝানোর জন্য তুমি অল্প পরিশ্রমে তুমি যে একদম হুবহু বড় অপশনের প্রশ্ন কমন পাইতে পারো, সেই জিনিসটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। খেয়াল করো, ছক থেকে যে হুবহু প্রশ্ন আসে, এই প্রশ্ন হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23 প্রশ্ন। মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? মাইটোটিকে মেটাফেজে কোনটি সঠিক নয়? ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোম অপরিবর্তিত থাকে, ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়। এ হচ্ছে প্রশ্ন। এখন দেখো এই সবটা দেখো, এখানে পার্থক্যটা কি? এই পার্থক্যটা কি নিয়ে পার্থক্য? মাইটোসিসের মেটাফেজ এবং হচ্ছে মিওসিসের মেটাফেজ, ঠিক আছে? তাহলে দেখো আমরা যে পয়েন্টগুলো দেখছিলাম, ক্রোমোজোমগুলো এককভাবে থাকে, খেয়াল করছো কিনা? সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল অবস্থান করে, ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোম অপরিবর্তিত থাকে, খেয়াল করছো কিনা? তাহলে এই ছকটা থেকে হুবহু প্রশ্ন করছে যে মাইটোটিক মেটাফেজে ক্ষেত্রে কোনটি সঠিক নয়। এরপর আসো, এটা দেখলাম। এরপর আসো এখানে কোন কোষ প্রাচীর স্থিতিস্থাপক? কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এটা আজিবুর স্যারের যে ছকটা, মানে ছক থেকে দেখো প্রশ্ন আসছে। দেখো কোলেনকাইমা কোষ প্রাচীর হচ্ছে কোষ প্রাচীর স্থিতিস্থাপক, খেয়াল করছো? এগুলোর মধ্যে দেখো স্থিতিস্থাপক নামে কিছু কথা নেই, জাস্ট এটাই স্থিতিস্থাপক। আনসার কি? কোলেনকাইমা। একদম হুবহু এখান থেকে প্রশ্ন আসছে, কথা বুঝছো কিনা? এরপরে আসো, এটা হচ্ছে নিচের কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে, বাহ্যিক আবরণ দ্রাবীয় থাকে না, প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ, বিভিন্ন ধরনের এনজাইম থাকে। তাহলে এইবার আসো এই সবটা দেখো, রাইবোজোম আর লাইসোজোম। দেখো আমি এখানে মার্ক করে দিছি, আবরণী দিয়ে রাইবোজোম আবৃত থাকে না, আর এটা দিয়ে দিয়েছে লাইসোজোমের বৈশিষ্ট্যের মধ্যে। মানে এখান থেকে 3টা অপশন উঠাই দিয়েছে, এখান থেকে একটা অপশন উঠাই দিয়েছে। তাহলে এটাই আনসার লাইসোজোমের ক্ষেত্রে, বুঝছো কিনা? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে, প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ। দেখো এই 3টা কিন্তু লাইসোজোমের ক্ষেত্রে সঠিক নয়, এই 3টা হচ্ছে ভুল। তাহলে সঠিক কোনটা? বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান, এটাই কিন্তু আনসার। দেখো ছক থেকে কত সহজে প্রশ্ন করে। এরপর দেখো প্রশ্ন করছে কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক। তো এই যে 4টা অপশন দেখতে পাচ্ছ, এই 4টা অপশন কিন্তু এই ছকটা থেকে করছে, আলিম স্যারের ছক থেকে। এরপর দেখো সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? অনেকে মনে করি শুধুমাত্র মনে হয় বায়োলজি থেকে ছক প্রশ্ন আসে, কেমিস্ট্রিতে হয়তো বা তোমার আসে না, কিন্তু এই প্রশ্নটা দেখো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? এর কণাগুলো যে কোনো মাধ্যমে দৃশ্যমান, এটি টিন্ডাল প্রভাব দেখায়, এর ব্রাউনীয় গতি আছে, মিশ্রণের স্থিতি সুস্থিত, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য কোনটি? এখন দেখো এই যে এই ছকটা দেখো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ হচ্ছে এটা, দ্রবণ সুস্থিত, এটা হচ্ছে আনসার। বাকি অপশনগুলো কোত্থেকে দিচ্ছে দেখো, টিন্ডাল প্রভাব দেখায়, এটা কিন্তু কলয়েড, ব্রাউনীয় গতি আছে, এটা কিন্তু কলয়েড, খেয়াল করছো কিনা? অপশন নাম্বার 1 যেটা অদৃশ্য, এখানে কি দিছিল? এখানে দেখো এখানে কি দিছে যে দৃশ্যমান। তার মানে বুঝতে পারছো এই ছক থেকে কত সহজে হচ্ছে প্রশ্ন তৈরি করে ফেলছে। তার মানে ছক থেকে তুমি কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবা। এবং এই জিনিসগুলো আমাদের তুমি যদি প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, মানে রিয়েল সোর্স থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, ছক থেকে প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, মেডিকেল ডেন্টালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, বৈশিষ্ট্য উদাহরণের প্রশ্ন, তাহলে কিন্তু এই মডেল টেস্ট ব্যাচ। কথা বুঝতে পারছো কিনা? তার মানে আমরা কিন্তু তোমাকে প্রবলেমগুলো দেখায় সলিউশনও দিয়ে দিচ্ছি যে তুমি কোন জায়গায় সবচেয়ে ভালো হচ্ছে আউটপুটটা পাবা। কথা বুঝতে পারছো কিনা? ওকে। এবং দেখো আমাদের লাস্ট যে টপিকটা, বুস্ট ইউর কনফিডেন্স। বুস্ট ইউর কনফিডেন্স মানে কি? আমি যখন 7.5 কেটে মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাই, আমি কখনো চিন্তা করি নাই আমি হচ্ছে 7.5 কেটে পরীক্ষা দিচ্ছি। আমি সবসময় চিন্তা করতাম যে আমার পরীক্ষা হবে 92.5 মার্কে, এবং এই 92.5 মার্ক থেকে আমার হচ্ছে 78 বা হচ্ছে 80 মার্ক পেতে হবে,
মানে 92 থেকে আমার 80 মার্ক পেতে হবে, এ ছিল আমার টার্গেট। এবং আমি কিন্তু 7.5 কেটে মার্ক কত পাইছি 77.75, মানে 85.25 থেকে আমার 7.5 কেটে মার্ক আসে 77.75। তার মানে আমার যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু ফিল আপ হয়েছে। তো তোমাদের যাদের 5 কাটবে, যাদের 3 কাটবে, যাদের 7 কাটবে, তোমার টার্গেট হবে এরকম, 3 কাটলে তুমি 97 পরীক্ষা দিচ্ছ, 5 কাটলে তুমি 95 পরীক্ষা দিচ্ছ। এবং খেয়াল করে দেখো, তুমি যদি বায়োলজিতে একটা বেশি প্রশ্ন কারেক্ট করো ভালো মতো পড়ে, ইংলিশে তুমি যদি একটা বেশি প্রশ্ন কারেক্ট করো, মনে করো তুমি কেমিস্ট্রিতে একটা বেশি প্রশ্ন কারেক্ট করলা, তাহলে এই 3টা প্রশ্ন কারেক্ট করার কারণে অন্য যে কোনো থেকে তুমি কিন্তু 3.75 মার্ক আগায় যাচ্ছ। কথা বুঝতে পারছো কিনা? তুমি অন্য যে কোনো স্টুডেন্ট থেকে কিন্তু 3.75 মার্ক আগায় যাচ্ছ যদি তুমি কারো থেকে এই 3টা প্রশ্ন বেশি কারেক্ট করতে পারো। বায়োলজি তুমি 2টা কারেক্ট করো, আরও 1.25 মার্ক বাড়বে। ইংলিশে আরেকটা বেশি কারেক্ট করো, তোমার কিন্তু 5-6 মার্ক তুমি আগে যাচ্ছ আরেকজনের কাছ থেকে। তুমি এভাবে চিন্তা করবা না যে আমার কত মার্ক কাটা যাচ্ছে, তুমি চিন্তা করবা যে আমি হচ্ছে এমনভাবে প্রিপারেশন নিব যাতে আমি অন্যদের থেকে অন্তত প্রত্যেক সাবজেক্টে একটা করে বেশি কারেক্ট করতে পারি। এবং আমার প্রিপারেশন হবে স্ট্র্যাটেজি অনুসারে, আমি এলোমেলো ভয়ে পড়বো না, টপাররা দুনিয়া সব পড়তেছে আমি সেই রুটিন ফলো করবো না, আমার যেখানে গ্যাপ আমি সেখানে ফোকাস করবো। তোমার কনফিডেন্স থাকতে হবে, তোমার যদি কনফিডেন্স না থাকে তুমি পরীক্ষার হলে সহজ প্রশ্ন ভুল করে আসবা। এবং কনফিডেন্স কীভাবে গ্রো করবা এই জিনিসটার মাধ্যমে, যে তোমার হচ্ছে যত মার্ক কাটা যাচ্ছে এটা ম্যাটার না, আমি অন্যদের থেকে অন্তত একটা করে প্রশ্ন কারেক্ট করবো প্রত্যেক সাবজেক্টে, এই হচ্ছে আমার টার্গেট। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমার আজকের ভিডিও। তোমাদের আমি তিনটা মেন প্রবলেম এবং 3টা প্রবলেমের সলিউশনও দিয়েছি। ইংলিশে যারা প্রবলেম ফেস করবা, ইংলিশে তুমি হচ্ছে 5 বা 6 বা 7 পাইলে কিন্তু চান্স হবে না। এক্ষেত্রে 12 বা 13 পাওয়ার ক্ষেত্রে তোমার কি ইংলিশ মাস্টার কোর্সের সাজেশন। তুমি যদি হচ্ছে অনুশীলনী টপিকগুলো পড়ে 60টারও বেশি প্রশ্ন কমন পাইতে চাও, সেক্ষেত্রে অনুশীলনী বস কোর্স। তুমি যদি সবগুলো রিয়েল সোর্স প্র্যাকটিস করতে চাও, তোমার জন্য কিন্তু মডেল টেস্ট ব্যাচ। এবং তুমি যদি এই কোর্সগুলোতে নাও থাকো, অন্য যেখানেই থাকবা, এই জিনিসগুলোতে ফোকাস দিবা, ইংলিশে ফোকাস দিবা, তুমি বায়োলজি বড় অপশনে ফোকাস দিবা, ছক বৈশিষ্ট্যের ফোকাস দিবা, অনুশীলনী টপিকগুলোতে ফোকাস দিবা। আমার কথা বুঝতে পারছো কিনা? ওকে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।